আজকে ক্লাস 6-এর একটা 3 নম্বর চ্যাপ্টার মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ, এইটার আমি প্রথম অংশের ভিডিও তৈরি করছি। তাহলে চ্যাপ্টারের নাম মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। এই চ্যাপ্টারটা পড়তে গেলে প্রথমেই যেটা আমাদের মনে প্রশ্ন আসবে সেটা হলো পদার্থ কি। পদার্থ কি? পদার্থ আমরা কি বলবো? যেমন আমি বলি এই যে আমার কাছে পেনটা রয়েছে, এটা একটা পদার্থ। আমি যদি দেখি একটা বই, তোমাদের ক্লাস 6-এরই বই, এটা একটা পদার্থ। একটা বোতলের জল, এটা একটা পদার্থ। আর একটা পদার্থ, আমরা হাওয়া দিলে, জোর ঝড় দিলে বুঝতে পারি সেটা গায়েতে লাগে, আমরা তাদেরকে দেখতে পাই না আমরা, সেটা একটা পদার্থ। এরকম বহু পদার্থের উদাহরণ আমাদের জীবনে আমরা দেখতে পাই। কিন্তু তাহলে পদার্থ বলতে কি ধরনের, তার কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা পদার্থ বলবো? 1 নম্বর বৈশিষ্ট্য, যে সেই বস্তুটাকে, সেই যে জিনিসটাকে পদার্থ বলছি সেটা আমাদের 5টা ইন্দ্রিয়ের কোনো না কোনোটা দিয়ে আমরা বুঝতে পারি। অর্থাৎ সেটাকে বিজ্ঞানের ভাষায় বলে ইন্দ্রিয় গ্রাহ্য। ইন্দ্রিয়ের সাহায্যে আমরা তাকে বুঝতে পারি। 2 নম্বর কথা হলো, এই যে আমাদের 5টা, 1 নম্বর পয়েন্টটা বলি, এই যে আমাদের 5টা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিভ আর ত্বক বা চামড়া। এই 5টা ইন্দ্রিয়ের কোনো না কোনো দিয়ে আমরা তাকে বুঝতে পারি, তবে তাকে পদার্থ বলবো। শুধু এই বৈশিষ্ট্যটাই নয়, আর হচ্ছে কি, তার কিছুটা ভর থাকবে। ভরের ব্যাপারটা বলতে পারি যে সেটার মানে আমরা সাধারণত এটা বলতে পারবো, আমি খুব এখন তোমাদের জন্য বোঝার জন্য যেটা বলতে পারবো, যাকে আমরা ওজন বলি, সেই ওজনটাকে আমরা ভর ধরতে পারি। ওজন আর ভরে কিছুটা তফাৎ রয়েছে। তো যাদের যাদের ওজন আছে মোটামুটি তাদের তাদের ভরও আছে। আর ওজন, আমি এটা বলছি কি, ওজন যাদের নেই, ওজন শূন্য, তারও ভর থাকতে পারে। তবে যাই হোক, তোমাদের স্ট্যান্ডার্ডে এখন এইটুকু জেনে রাখো যে আমরা ওজন আছে এরকম বলতে পারছি। মানে দাঁড়িপাল্লায় মাপা যাবে, তার যাকে যাকে দাঁড়িপাল্লায় মাপা যাবে, ওই দোকানে যে দাঁড়িপাল্লা দেখেছি আমরা, সেই দাঁড়িপাল্লায় পরিমাপ করা যাবে, তাদেরই ভর থাকবে। 3 নম্বর হচ্ছে কিছুটা জায়গা জুড়ে থাকবে। অর্থাৎ তার আয়তন আছে। এই রকম যদি 3টে বৈশিষ্ট্য এক যোগে থাকে, শুধুমাত্র একটা বৈশিষ্ট্য নয়, 3টে বৈশিষ্ট্যই থাকতে হবে। এই 3টে বৈশিষ্ট্য একযোগে থাকলে তাকে আমরা পদার্থ বলছি। তো যাই হোক, এটা মনে রাখার চেষ্টা করবে। 2 নম্বর পয়েন্ট যেটা বলবো, এই যে পদার্থগুলোকে আমরা, যে হাওয়া, এই যে হাওয়া, যেটা হাওয়াটা কি একটা পদার্থ? তোমাদের কি মনে হয়? দেখো, ইন্দ্রিয় গ্রাহ্য পদার্থটা, মানে আমাদের ত্বক দিয়ে বুঝতে পারি। বাতাসকে
আমরা যদি ওজন নিই, কীরকম করে ওজন নিতে হবে? বেলুন ফুলিয়ে ওজন নিলে কিন্তু হবে না। ওজনটা নিতে হবে, এটা আমরা স্বাভাবিকভাবে পারবো না, আমাদের সেই যন্ত্রপাতি নেই যে কোনো একটা ধরো শক্ত কিছু জিনিস তাকে প্রথমে বায়ুশূন্য করতে হবে, নিয়ে তার আমরা ভর মাপব, তারপরে সেই শক্ত জিনিসটার একটা শেপ আছে আর কি, তার মানে সেটা চুপসে যাবে না, বাতাস না থাকলে চুপসে যাবে না, আবার বাতাস না থাকলে ভেঙে যায়, সেই চাপও সহ্য করবে। আবার সেই পদার্থের মধ্যে আমরা বাতাস ঢুকিয়ে দেবো সেই শক্ত কন্টেনারটার মধ্যে, চেম্বারটার মধ্যে, তারপরে তার আবার ভর নেব, নিয়ে দেখব দুটো ভরের তফাৎ হচ্ছে, দ্বিতীয় ভরটা প্রথম ভরের থেকে আলাদা হয়েছে, মানে দ্বিতীয় ভরটা প্রথম ভরের থেকে বেশি। তাহলে সেটা কেন বেশি? না বায়ুটা তার মধ্যে প্রবেশ করেছে বলে। আর কিছুটা জায়গা জুড়ে আছে, সে তো জায়গা জুড়ে তো থাকবেই, বেলুনকে ফোলালে বেলুনটা যে ফুলছে তার তো সেই বাতাসটাই তো সেই ফোলাচ্ছে, অর্থাৎ বাতাসটার ভেতরে আছে বলেই তার তো জায়গাটা লাগছে, তাহলে জায়গা জুড়ে সে থাকবেই। তো এই বাতাস একটা পদার্থ। আমরা সাধারণভাবে যতগুলো দেখি, যা কিছু জিনিস দেখি, সবই আমরা পদার্থের মধ্যেই পড়ে। তবে ফুলের গন্ধ, এইটা একটুখানি কনফিউশন আছে, ফুলের গন্ধ। তার ক্ষেত্রে ফুলের গন্ধ যেটা আমরা পাই, সেন্টের গন্ধ কিন্তু নয়, কারণ তাতে জল থাকে, জলের মধ্যে থাকে, জলটা একটা পদার্থ, তরল পদার্থ, জল বলবো না, একটা তরল অ্যালকোহল জাতীয় জিনিস। ফুলের গন্ধটা কিন্তু পদার্থের মধ্যে পড়বে না, কারণ সেটা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য, আমরা নাক দিয়ে পাচ্ছি বটে, সে কিছুটা স্থান দখল করে থাকবে এরকম নয়, সে স্থান দখল করে থাকতে পারবে না, তাই ফুলের গন্ধ একটা পদার্থ নয়। ঠিক আছে, এরকমভাবে মোটামুটি পদার্থকে চিনবে। আচ্ছা, এই পদার্থগুলো দেখো, সাধারণভাবে আমরা যে দেখি কিছু কিছু পদার্থের নির্দিষ্ট শেপ রয়েছে। একটা পাথর যদি দেখি, তার নির্দিষ্ট শেপ আছে। তরল পদার্থ যদি নিই, জল নিই, সাধারণভাবে জল, তেল, এগুলো আমরা দেখে থাকি তরল পদার্থের মধ্যে, তার কোনো নির্দিষ্ট শেপ নেই, যেখানে রাখছি তার আকারটা তার জায়গাটা নিচ্ছে, তাহলে ওটা একটা আলাদা আলাদা ক্যাটাগরি, সেটাকে তরল পদার্থ বলছি। আর গ্যাসীয় পদার্থ, সেই গ্যাসীয় পদার্থ একটুখানি গ্যাস একটা ছোট কৌটোর মধ্যেও রাখতে পারি, আবার সেই কৌটোটাকে খুলে দিলে সেটা একটা বড় ঘরের মধ্যেও থেকে যেতে পারবে, অর্থাৎ তার কোনো নির্দিষ্ট জায়গার দরকার নেই। তো সেই ভিত্তিতে পদার্থগুলোকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। তাহলে পদার্থকে আমরা তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি। এক নম্বরে বলছি কঠিন, দু নম্বরে বলছি তরল, তিন নম্বরে বলছি গ্যাসীয়। এই যে কঠিন পদার্থ, তার নির্দিষ্ট ওই যে বলছি শেপ আছে, এই ধরো এই যে কঠিন পদার্থ, এই পেনটা, এর নির্দিষ্ট একটা আকার আছে। এর নির্দিষ্ট আকার ফ্রি আছে, এটা কিন্তু মুক্ত অবস্থায় আছে, কিন্তু নির্দিষ্ট আকারটাকে সে ধরে রেখেছে, তাই নির্দিষ্ট আকার আছে, আর আয়তন আছে, নির্দিষ্ট আয়তন আছে, ও লিখি। এইটার পরিপ্রেক্ষিতে বলতে পারি তরল পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট আকার নেই, ওই যে বললাম যে পাত্রে থাকবে সেটা একটা থালায় থাকলে থালার মতন চালিয়ে থাকবে, আকারটা হবে থালার মতো, একটা গ্লাসে থাকলে গ্লাসের মতো, যাতে থাকবে, শিশিতে থাকলে শিশির মতো, তাহলে নির্দিষ্ট সেই নিয়ে আকার নেই, কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। আয়তন মানে কি আমি বলেছি, যেটা যে জায়গাটা সে দখল করে থাকে, একটা জায়গা তাকে তো দখল করতে হবে, সেটাকে তাকে বলবো আয়তন। ধরো আমি এখানটা যে দাঁড়িয়ে আছি, সেটা কিন্তু বাতাসকে সরিয়ে দিয়ে দাঁড়িয়ে আছি,
তাহলে আমি একটা জায়গা নিয়েছি যার জন্য বাতাস থাকতে পারছে না, সেই জায়গায় সরে গেছে, তার মানে আমার আয়তন আছে। গ্যাসীয় পদার্থের কি নির্দিষ্ট আকার বা আয়তন কিছুই নেই। কিছুই নেই নির্দিষ্ট আকার আয়তন। এইটা আমরা এখন জানবো, পরবর্তীকালে পরে জানবো। এর উদাহরণ ধরো কিছু আমরা লোহার কঠিন পদার্থের কিছু উদাহরণ আমরা দিতে পারি। লোহার টুকরো, লোহা, কিছু ধাতু ধরো কাঠ, তারপর ধরো ইট, পাথর, এই যে পেন, খাতা, বল, এগুলো সব কঠিন পদার্থ। এতে নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে। এর কি উদাহরণ দিতে পারি? আমরা সাধারণত জল বলে থাকি, তেল বলে থাকি, বিভিন্ন ধরনের তেল, তো প্রচুর রকমের তেল আছে, সব তেলকেই বোঝাচ্ছে। রং বলা যেতে পারে, গলিত রং মানে তরল রং, তরল রং বলা যেতে পারে, ইত্যাদি। আর গ্যাসীয়র মধ্যে আমরা প্রথমেই যেটা মনে পড়ে, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন গ্যাস ইত্যাদি গ্যাসীয় পদার্থ। এই রকমভাবে এবার কঠিন পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সব বিভিন্ন আছে। এর অনেক অনেক পার্থক্য আমরা পাবো, সেগুলো আমরা এখন জানছি না। আমরা শুধুমাত্র ছোট একটা পার্থক্য, যেটা দিয়ে আমরা কঠিনকে, তরলকে, গ্যাসীয় পদার্থকে আমরা চিনতে পারবো, যে পার্থক্যটার সাহায্যে সেইটা আমরা এখন শিখলাম। ঠিক আছে, এবার আমরা যেটা করব, তোমাদের যেটা প্রথম যেটা অংশটা রয়েছে, ধাতু ও অধাতু। ধাতু ও অধাতু, এখানে ধাতু আর অধাতু বলতে যেটা তোমাদের বোঝাতে চাইছে, কঠিন পদার্থের মধ্যে ধাতু আর অধাতু, ধাতু ও অধাতু। কঠিন পদার্থের মধ্যে কঠিন পদার্থ, ধাতুরও কঠিন পদার্থ, অধাতুরও কঠিন পদার্থ, মানে কঠিন পদার্থগুলোর মধ্যে কোনটা ধাতু কোনটা অধাতু সেটাকে আমরা জানব। তরল পদার্থের মধ্যে সবগুলোই অধাতু, শুধুমাত্র পারদ ছাড়া, পারদ হচ্ছে ধাতু, তারপরে সমস্ত অধাতু। আর গ্যাসীয় পদার্থের ধাতুর কোনো উদাহরণ নেই। এখানে একটা কথা বলি, এই ধরো জলকে যে আমরা তরল পদার্থ বলছি, কিন্তু জল তো তোমার গ্যাসীয় অবস্থাতেও থাকতে পারে, বাষ্প অবস্থায়, আবার কঠিন অবস্থায় থাকতে পারে বরফ হিসেবে। তাহলে কেন আমরা তরল বলছি? না, স্বাভাবিক তাপমাত্রায় কোনো পদার্থ যে অবস্থায় থাকে, যে অবস্থা বলতে সেটা কঠিন অবস্থায় থাকে, না তরল অবস্থায় থাকে, না গ্যাসীয় অবস্থায় থাকে, সাধারণ তাপমাত্রায়, এখন নর্মাল যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় একটা পদার্থ যে অবস্থায় থাকে সেইটাকেই তার অবস্থা বলে ধরা হয়। সেটা অন্য সকলেরই, প্রায় অনেক পদার্থেরই তিনটে অবস্থা আছে, কঠিন, তরল, গ্যাস। তো সেই কঠিন তরল গ্যাসগুলোকে কিন্তু আমরা দেখব কি সাধারণ তাপমাত্রায় যে অবস্থায় থাকছে সেইটাকেই তাকে সেই পদার্থ বলব। এখন ধাতু আর অধাতু, কঠিন পদার্থ যেগুলো, তাদের মধ্যে থেকে ধাতু অধাতুকে চিনব। কিভাবে চিনব? তাদের কিছু বৈশিষ্ট্য দিয়ে। আমরা সেই বৈশিষ্ট্যগুলো জানি, শুধু জানা জিনিসকে এক জায়গায় জড়ো করব। যেমন দেখো, আমি যদি একটা ধাতব কোনো জিনিসকে মেঝেতে ফেলি, মানে একটা পদার্থকে, দুটো পদার্থ নিলাম, একটা লোহাকে নিচ্ছি আর একটা কাঠকে নিচ্ছি। পেন ধরো, এই পেনটা মেঝেতে ফেললে আমি একটা যদি আওয়াজ করি কিছুতে, তাহলে
দেখো তোমাদের আমি জিনিস দেখাই, হাতের কাছে পেয়েছি এগুলো। পেনটা তো আমার কাছে ছিলই, আর একটা লোহার তৈরি, এটাকে রেঞ্চ বলে, সেই রেঞ্চ, লোহার তৈরি রেঞ্চ। আমি দুটোকে আওয়াজ করছি একটা জায়গায়, দেখো শুনে দেখো। এইটা একটা বাটি, এটার মধ্যে আমার পেন টেনগুলো থাকে, দেখো এইটার আওয়াজ শুনে দেখো, এইটার আওয়াজ শুনে দেখো। দেখতে পাচ্ছ, এটা ধাতুর সঙ্গে আওয়াজ করছে। আচ্ছা এইরকম যদি আওয়াজ করি, দাও দেখছি, মেঝেতে ফেলি আওয়াজটাকে বোঝানো যাবে। দেখো আমার যেটা মনে হচ্ছে, দেখো পেনটা আমি উপর থেকে নিচে ফেললাম, দেখো আওয়াজ পেলে। এবার এই রেঞ্জটা ওপর থেকে নিচে ফেলছি, দেখতে পেলে কিরকম আওয়াজ হলো। তাহলে একটা যেটা ঠং করে আওয়াজ হলো, ওটা হচ্ছে ধাতুর আওয়াজ। যে সমস্ত পদার্থকে এরকম মেঝে থেকে ফেললে ঠং করে আওয়াজ হবে, এই আওয়াজটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলছি ধাতব আওয়াজ। সেই ধাতব আওয়াজ যার মধ্যে থেকে হবে সেটা হচ্ছে ধাতু, আর ধাতব আওয়াজ যার মধ্যে দিয়ে হবে না সেটা হচ্ছে অধাতু। তাহলে আমরা একটা পার্থক্য পেলাম, পার্থক্যগুলো লিখিয়ে, ধাতু অধাতু। এক নম্বর হচ্ছে ধাতব আওয়াজ, পাওয়া যায়। দু নম্বর হচ্ছে, এটা এক নম্বরই, সরি অধাতুর মধ্যে এক নম্বর, ধাতব আওয়াজ তৈরি হয় না। দু নম্বর কি বলবো, যে এদেরকে তোমরা দেখবে তড়িৎ পরিবহন, ব্যাটারি দিয়ে বাচ্চারা ল্যাম্প ট্যাম্প জ্বালায়, সেই ব্যাটারির সঙ্গে যেটা যুক্ত করা হয়, যদি ব্যাটারি হয়, ব্যাটারির এই দিকটা ধরো ধনাত্মক দিক, এটা ঋণাত্মক দিক, এদিক থেকে একটা প্রান্ত, এদিক থেকে একটা প্রান্ত, তারের সঙ্গে যোগ করতে হবে। সেই তারটা যদি তারটা দুদিকটা দিয়ে মধ্যিখানে তারেতে একটা ল্যাম্প লাগিয়ে দেওয়া হলো, তাহলে দেখা যাবে ল্যাম্পটা জ্বলছে। এখন তার মানে কি, ভিতরে দেখবে তামা রয়েছে, তামাটা একটা ধাতু, সেই ধাতুটা থাকার জন্যে তড়িৎ, অর্থাৎ ব্যাটারি থেকে কারেন্ট যেটাকে বলছি, সেই তড়িৎটা একদিক থেকে অন্যদিকে যাচ্ছে, যাওয়ার সময় সেই ল্যাম্পের মধ্যে দিয়ে যাচ্ছে, ল্যাম্পটাকে জ্বালিয়ে দিচ্ছে। তাহলে এইটাকে বলছি ধাতু তড়িৎ পরিবহন করতে পারে। এখন ওইখানে যদি আমরা এমন একটা তার ব্যবহার করলাম, যে সেই যে কভার দেওয়া তার, দেখেছো তো কভার দেওয়া থাকে, সেই কভার দেওয়া তারই কিন্তু তারের ভিতরটা তামাটা কাটা আছে, তামাটা মধ্যিখানে কাটা আছে, তাহলে তোমরা স্বাভাবিকভাবেই তোমাদের জ্ঞান থেকে দেখতে পাবে যে ওখানে ল্যাম্পটা জ্বলবে না। যদিও আমরা যদি সেই কভার, যেটা ওটাকে ইনসুলেটর বলে, সেই কভারটাকে যদি ব্যাটারির দুদিকে ঠেকাই আর এদিকে যদি ল্যাম্পটা লাগানো থাকে, তাহলে জ্বলবে না। তার মানে কি, কভারটা হচ্ছে একটা অধাতু, এই অধাতু তড়িৎ পরিবহন করতে পারে না। ব্যতিক্রম একটা আছে, গ্রাফাইট। গ্রাফাইট সেটা তড়িৎ পরিবহন করতে পারে, আর অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, আর কোন অধাতু। তাহলে এখানে আমি একটা লিখি, তড়িতের সুপরিবাহী, অর্থাৎ তড়িৎ পরিবহন করতে পারে। দু নম্বর, তড়িৎ পরিবহন করতে পারে না।
ব্যতিক্রম গ্রাফাইট, এর নামটা মনে রাখবে গ্রাফাইট। এটা একটা কার্বনের রূপভেদ, কার্বন দিয়ে তৈরি হয়। কার্বন দিয়ে যেমন কয়লা তৈরি হয় তেমনি গ্রাফাইটও তৈরি হয়। নেক্সট তোমাদের বলে দিদি, এখানে দেখো কিছু কিছু তোমাদের বইয়ে সব দেওয়া আছে। কি করা হলো না, 1 টাকা বা 2 টাকার কয়েন ফেলা হলো, ঠং করে আওয়াজ হবে। কি দেখলে ও কেমন শব্দ শুনলে ঠং করে আওয়াজ, এটাকে বলে ধাতব শব্দ, তোমাদের বই থেকে বলছি। যখন কাঠ কয়লার টুকরো ফেলা হলো তখন ধপ করে আওয়াজ হলো, বাট মানে ঠং করে বলবো না, ঢপ করে ঠপ করে এরকম আওয়াজ হবে। আচ্ছা, তার মানে কেমন জিনিস আঘাত করলে ঢং করে শব্দ হয়, বাঁকানো যায়, পাতলা পাতে পরিণত করা যায়, তাদের নাম। আচ্ছা, এইখানটা আমরা কতগুলো লিখব। ধাতু দিয়ে তোমরা নিশ্চয়ই দেখেছো যে কাটারি, কুড়ুল বা ওই সমস্ত যন্ত্রপাতি, কিছু কিছু যন্ত্রপাতি ধারালো করা, বঁটি বাড়িতে ব্যবহার করা হয় সব বাড়িতেই। বঁটিটাকে কামারশালায় তৈরি করা হয়, পিটে পিটে পাতলা করা হবে। দেখবে সামনেটা কি ধারালো, অর্থাৎ পিছন দিকটা কিন্তু ভোঁতা। তাহলে বঁটিটাকে ধারালো করলো কিসে না, পাতলা করে ফেলেছে, পাতলা করে সেটা ধারালো হলো। পাতলাটা কি করে করা হবে না, ওটাকে গরম করে এবার আঘাত করে আঘাত করে আঘাত করে আঘাত করে পাতলা করা হয়। তার মানে ওটা ধাতু বলে ওদেরকে পাতলা করা যায়। কিন্তু কাঠকে তুমি পাতলা করো তো দেখি, কাঠ করে আঘাত করে করে পাতলা করা যাবে না, ওই চাঁচতে হবে। তাই ধাতুকে পাতলা পাতে পরিণত করা যায়, কিন্তু অধাতুকে পাতলা পাতে পরিণত করা যায় না। তাহলে এখানে আমি 3 নম্বর পয়েন্ট লিখি, এখানে ধাতুকে, আচ্ছা ধাতুকে কথাটা লিখতে হবে, ধাতুকে পাতলা পাতে পরিণত করা যায়। 3 নম্বর, অধাতুকে পাতলা পাতে পরিণত করা যায় না। 4 নম্বর, এই যে লোহার তার দেখবে থাকে, এটা বাদ দিয়ে ওটা বাদ দিয়ে ব্যবহার করা হয়। তো সেই লোহার তার, ওটা ধাতু তো একটা, ওটাকেও ওই সরু তারে পরিণত করা যায়, মানে টান দিতে হয়, টান দিলে ওটা সরু তারে পরিণত হয়ে যাবে। মোটাটা গরম করে আবার টান দিয়ে সরু তারে পরিণত করা যায়। কিন্তু কোনো অধাতুকে, গাছের ডালকে ধরো সরু করতে পারবে টেনে, কোনোভাবেই করা যাবে না। আচ্ছা, তাহলে এটাকে ধাতুকে সরু তারে পরিণত করা যায়, অধাতুকে সরু তারে পরিণত করা যায় না। 5 নম্বর, এটা যেমন তড়িৎ পরিবহন করতে পারে বলেছি একটা। বাড়িতে রান্না করতে গেলে দেখবে, যদি যে পাত্রে রান্নাটা হচ্ছে সেই পাত্রটায় যদি আমরা হাত দিয়ে, ধরো কড়ায় ধরো নিচেতে একটুখানি কিছু হয়তো রয়েছে, সেটা রান্না করছে, সামান্য ছোট কিছু ভাজছে, তলায় পড়ে আছে, কানাটা অনেকটা উঁচু, কানাটায় যদি তুমি হাত দাও দেখবে গরম লাগছে। বা দুধ জাল দিয়েছে, ধরো এটা অনেক ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে বুঝতে পারে, ধরো দুধকে জাল দিয়েছে, দুধেতে হাতাটা ছিল, যে হাতা দিয়ে দুধটা তোলা হবে, সেইটা হাতাটায় যদি হাত দেওয়া হয় ছ্যাঁক করে ছ্যাঁকা লেগে যাবে। কেন ছ্যাঁকা লাগছে না, ওখানে হাতাটা কিসের তৈরি, ধাতুর তৈরি। তা ধাতুতে
তাপটা চলে এসছে কড়া থেকে, তার মানে সেটা তাপের পরিবহন করছে। তার মানে এখানে তড়িৎ পরিবহন করতে পারে আর তাপ পরিবহন করতে পারে। আমি এখানে লিখে দিলাম ও আচ্ছা, তড়িৎ ও তাপ, এখানটা এটা লিখছি, পরে তড়িৎ ও তাপ দুটো একসঙ্গে লিখে দিই, তাহলে জায়গাটাই হবে। তড়িৎ ও তাপ পরিবহন করতে পারে। তড়িৎ ও তাপ, এটা সাধারণ তড়িৎ ও তাপ, এখানে ও তাপ। এখানে একটা মজার জিনিস, তড়িৎ তাপ পরিবহন করতে পারে না সাধারণত। দেখবে কাঠের, যদি আমরা একটা কাঠের কোনো খুন্তি দিয়ে যদি রান্না করে বা এ দিয়ে রান্না করে, তাহলে দেখবে সেটা গরম হচ্ছে না। এই যে প্রেসার কুকারের হাতল, প্রেসার কুকারের হাতলটা ওপরে ব্যাকে লাইট বলে, ওই যে কালো রঙের জিনিসটা থাকে, ওটা একটা কঠিন পদার্থ, অধাতু, সেটা গরম হয় না, সেটা গরম হয় না। কিন্তু ওর ভিতরে যে অ্যালুমিনিয়ামটা আছে, সেটা যেখানে বেরিয়ে থাকে, সেটা হাত দিলে কিন্তু ছ্যাঁকা লেগে যাবে, সেটা গরম হয়ে যাচ্ছে। কিন্তু একটা মজার জিনিস, হিরে কঠিন পদার্থ, কিন্তু তাতে সব থেকে বেশি তাপ দ্রুত যায়, ও তড়িৎ পরিবহন করতে পারে না। ব্যতিক্রম গ্রাফাইট লিখেছিলাম, এটা আমি মুছে দিলাম। হ্যাঁ, ব্যতিক্রম কথাটা থাকবে। গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে আর হীরক তাপ পরিবহন করতে পারে। ব্যতিক্রম, এটা গ্রাফাইটের লেখাটা থাক, এটা গ্রাফাইট তো উভয়ের ক্ষেত্রে তাপ আর তড়িৎ দুটোই পরিবহন করতে পারে, হীরক শুধু তাপ পরিবহন করতে পারে। এটা পরিবহন করতে পারে। তোমাদের বইয়ে আর কি দেওয়া আছে আমি একটু দেখে নিই তাহলে। তাহলে এটা গেল সরু তারে পরিণত। আর একটা জিনিস, সোনার যে গয়না তৈরি করে, সোনার গয়নাটা অত্যন্ত পাতলা তৈরি করতে পারে। বাড়িতে তোমরা জিজ্ঞাসা করলেই জানতে পারবে, সোনার পাতকে খুব পাতলা করা যায়, অত পাতলা অন্য কিন্তু ধাতুকে করা যায় না। তাই খুব কম ওজনের সোনা দিয়ে বা ভরের সোনা দিয়ে গয়না তৈরি করা যাবে। সেই নিয়ে গয়না তৈরি করতে কম সোনা লাগে, 5 গ্রাম 6 গ্রাম। অন্য লোহা যদি নেওয়া হয় 5 গ্রাম 6 গ্রাম হবে, খুবই একটুখানি, ছোট্ট একটুখানি হবে। আচ্ছা, এইখানে তোমাদের যেটা নেওয়া দিয়েছে, যে এই যে পেরেক দিয়ে একটা ল্যাম্প জ্বালাচ্ছে তামার তার দিয়ে, এইখানে পেরেকের বদলে একটা কাঠ কয়লা দিয়েছে, তখন ল্যাম্পটা আর জ্বলছে না। প্রথমে যখন পেরেক ছিল, অর্থাৎ সেটা ধাতু বলে তড়িৎ পরিবহন করতে পেরেছে, তাই ল্যাম্পটা জ্বলছে। এখানে অধাতু কাঠ কয়লা দিয়ে দিয়েছে একটা, এটা অধাতু, তাই এখানে ল্যাম্পটা জ্বলছে না। তাহলে যখন লোহার পেরেক ছিল, কী দেখতে পেলে? ল্যাম্প জ্বলছে। কেন এমন হলো? ধাতু তাপ পরিবহন করতে পারে, শূন্যস্থানে লিখতে হবে। আর যখন লোহার পেরেকের বদলে কাঠ কয়লার টুকরো জোড়া হলো, ল্যাম্প জ্বলছে না। কি দেখতে পেলে? না, ল্যাম্প জ্বলছে না। কেন এমন হলো? না, কাঠ কয়লা তাপের তড়িৎ পরিবহন করতে পারে না, এটা লিখতে হবে। এইখানে একটা তাকে পরীক্ষা করেছে, একটা মোমবাতি জ্বলছে, একটা হচ্ছে স্টিলের চামচ, আর একটা হচ্ছে প্লাস্টিকের হাতল দেওয়া স্টিলের চামচ। যেটা শুধু স্টিলের চামচ, খানিকক্ষণ ধরে থাকার পর দেখা যাবে স্টিলের চামচটা হাতে গরম লাগছে। যেটা কভার দেওয়া আছে, প্লাস্টিকের হাতল লাগানো আছে, সেটা দেখা যাবে গরম লাগছে না। তাহলে স্টিলের চামচ কী অনুভব করলে? গরম অনুভব করলে। কেন এমন অনুভূতি হলো বলে মনে হয়? কেন হলো? না, ধাতু তাপের পরিবহন করতে পারে। প্লাস্টিকের হাতল লাগানো চামচ কী অনুভব করলে? গরম অনুভব করা হলো না, অর্থাৎ গরম অনুভব করলাম না। কেন এমন হলো? না, প্লাস্টিকের মধ্য দিয়ে তাপ পরিবাহিত হয় না, তাই সেটা গরম লাগেনি। এখানে স্টিলের থালা নেওয়া হয়েছে, একটা পেতলের রেকাবি, একটা অ্যালুমিনিয়ামের বাটি। এইটার এই সূর্যের আলো এই তিনটে জিনিসের উপর কেমন দেখাচ্ছে। এবার হচ্ছে কি, এটা যেটা করেছে, যে তাপ পরিবহন কিসের জিনিস নিয়েছে, রোদ্দুরে ধরলে কী হয়, কে কতটা গরম, সবই দেখা যাবে। গরম যে সবাই সমান হচ্ছে তা নয়, কেউ বেশি গরম হচ্ছে, কেউ কম গরম হচ্ছে। কারণ
ওদের তাপের গ্রহণ করার ক্ষমতা, অর্থাৎ হচ্ছে মানে এটাকে বলবো যে সে যে তাপটাকে গ্রহণ করছে সূর্য থেকে, গ্রহণ করার পর কিছু কিছু ধাতুর ক্ষেত্রে তার মানে উষ্ণতা বাড়ানোর জন্য কম তাপ লাগে, কিছু কিছু ধাতুর ক্ষেত্রে উষ্ণতা বাড়ানোর জন্য তার থেকে তুলনামূলক বেশি তাপ লাগে। যার ক্ষেত্রে উষ্ণতা বাড়াতে বেশি তাপ লাগে সেটা কম গরম হবে, যার ক্ষেত্রে উষ্ণতা বাড়াতে কম তাপ লাগে তার ক্ষেত্রে সেটা বেশি গরম হবে। এখন অ্যালুমিনিয়াম দেখব, পিতল দেখব সব থেকে বেশি গরম হয়েছে, তারপরে দেখব অ্যালুমিনিয়াম, তারপরে দেখব স্টিলের থালা। কারণ পিতলের মধ্যে তামা আছে, তামার ক্ষেত্রে ওটা মানে গরম হতে কম তাপ লাগে, তাপমাত্রা বাড়াতে মানে গরম হতে। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তার থেকে একটু বেশি তাপ লাগে, স্টিলের ক্ষেত্রে তার থেকে বেশি তাপ লাগে। কামার থালা এগুলো ব্যাপারটা হয়েছে এইসব পিটিয়ে পিটিয়ে করা হয়। কাঠকয়লা বা প্লাস্টিকে গরম করে বা পিটিয়ে কী কাজ করা যাবে না। আচ্ছা, কারণ আমার লোহার গুণ নেই, এসব গুণগুলো নেই। আচ্ছা, ধর্মগুলো কী কী, এই যে ধাতুর কী কী ধর্ম না, এদের উপরের তলে আলো পড়লে, আচ্ছা এইখানে যেটা চকচকের ব্যাপারটা দিয়েছে, আমি যেটা বললাম সেটা একটা ধাতুদের মধ্যে তফাৎটা, চকচক করে, অর্থাৎ আলো পড়লে চকচক করে, এটা একটা পার্থক্য লিখতে পারি আমরা। আর হচ্ছে অধাতুর ওপর আলো পড়লে সেটা চকচক করে না, এটা হলো। এদের আঘাত করলে ঠং করে এক বিশেষ শব্দ হয়, ধাতুর আওয়াজ। এদের একটা ধারে গরম করলে সহজেই অন্য ধারটা গরম হয়ে যায়, তাপও তড়িতের সুপরিবাহী। এদের সরু খণ্ডকে সহজে বাঁকানো যায়, জোরে পিটলে চ্যাপ্টা হয়ে যায়। এই জন্যে এই অ্যালুমিনিয়াম এগুলো ধাতু, আর কাঠকয়লার মতো পদার্থগুলো হলো অধাতু। ধাতু সাধারণত কঠিন, যেটা বলেছি, পারদ তরল হলেও ধাতু, একমাত্র তরল ধাতু হচ্ছে পারদ। আর অধাতুগুলো কঠিন, তরল ও গ্যাসই হতে পারে, তবে গ্রাফাইট অধাতু হলেও তড়িতের সুপরিবাহী। এখানে একটা কথা দেয়নি, হীরক তাপের সুপরিবাহী, গ্রাফাইটের মধ্যে দিয়ে তাপও পরিবাহিত হয়। আর কঠিন পদার্থের, আমি এখানে অধাতুর ক্ষেত্রে তোমাদের প্রথমেই বলেছি যে কঠিন পদার্থগুলোর ক্ষেত্রে বোঝানো হচ্ছে তরল আর গ্যাসীয় পদার্থ সবগুলি অধাতু, শুধুমাত্র পারদ ছাড়া। এইটা তোমাদের মনে রাখতে হবে। এখন নিচে কতকগুলো পদার্থের নাম দিয়েছে, তাদের মধ্যে থেকে তোমাদের সোনা, রূপো, অ্যালুমিনিয়াম, গন্ধক, এগুলো কিন্তু ধাতু অধাতু চিহ্নিত করতে হবে। তা স্বাভাবিকভাবে সোনা, রূপা, অ্যালুমিনিয়াম এগুলো হলো ধাতু। গন্ধক, দস্তা কিন্তু ধাতু, দস্তা মানে জিঙ্ক, যার ইংরেজি নাম। গন্ধক, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো হলো অধাতু। ঠিক আছে, তারপরের কথায় দেখি। ধর্মের মিল আছে এমন পদার্থের নাম কি কি ধর্মের মিল দেখা যায়? এই আলো পড়লে চকচক করলে, পিটলে শব্দ হয়, পাতে পরিণত করা যায়, সরু তারে পরিণত করা যায়, তাপ ও তড়িতের সুপরিবাহী, এই ধর্মের মিল পাওয়া যায়। সেই সব পদার্থের কিছু নাম লিখবো, যে বিভিন্ন ধাতু দিলাম, লোহা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, দস্তা। আর যেগুলো ধাতু না ধাতু সেগুলো লেখাই আছে। আর যেগুলো আরও কিছু পদার্থ, ধরো কাঠ, তারপর কয়লা, এরকম যা কিছু ভাবে, প্লাস্টিক, ঠিক আছে, জলের বোতল ওটা প্লাস্টিকেরই তৈরি, ব্যাগ, কাগজ, ঠিক আছে, এইগুলোতে এইসব ধর্মগুলো নেই। চকচক করে না, পিটলে শব্দ হয় না, পাতে পরিণত করা যায় না, সরু তারে পরিণত করা যায় না, উত্তপ্ত করলে গরম হয় না, ইত্যাদি ইত্যাদি ধর্মগুলো নেই, তাই ওগুলো হচ্ছে অধাতু। তাহলে তোমাদের আজকে আমি এইটা পর্যন্ত পড়ালাম, ধাতু আর অধাতু এটা পড়ালাম। এখানে শুধু আর একটা পার্থক্য দিতে হবে, যে আলো পড়লে চকচক করে, এটা আলো পড়লে চকচক করে, আর এখানে হচ্ছে বাড়িটা তৈরি হওয়ার জন্যে এখন লকডাউনে মিস্ত্রি কাজ বন্ধ করে দিয়েছে, তাই অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। বাড়ির কিছু রিপেয়ারিং হচ্ছে, আর আলো পড়লে চকচক করে না, এইগুলো। এইটা তোমাদের আজকে পড়ানোর বিষয় আমি শেষ করলাম। ঠিক আছে, পড়ে নেবে।